আসসালামু আলাইকুম। স্নেহের শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের রিভাইজড শিডিউল যেটা দেওয়া হয়েছে, সেখানে দেখতে হলে আলো চাই এই অধ্যায়টির নির্ধারিত টপিকস থেকে আলোচনা করব। শুরুতেই আমরা দেখব যে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কি। এখন আমরা কোনো বস্তু দেখি, সেই বস্তুটা যদি আস্তে আস্তে কাছে নিয়ে আসা হয়, এক সময় সেটা ঝাপসা দেখি। তাহলে বস্তুটিকে কাছে আনতে আনতে এমন একটা পর্যায়ে যখন স্পষ্ট দেখার সর্বশেষ সময় হয় বা সর্বশেষ দূরত্বটা আসে, সেই দূরত্বটা হচ্ছে স্পষ্ট দৃষ্টির নিকটতম দূরত্ব। সেই হিসাবে আমরা দেখি, মনে করো একটা চোখের সামনে একটা বস্তু রাখা আছে। বস্তুটিতে কিছু লেখা আছে। এখন বস্তুটিকে আলোক রশ্মি চোখের উপরে পতিত হয়। এটা পতিত হওয়ার পর এটা প্রতিসরিত হয়ে পিছনে যে রেটিনা আছে সেখানে প্রতিবিম্ব গঠন করে। কিন্তু এই বস্তুটা যদি আরো কাছে নিয়ে আসা হয়, এখানে নিয়ে আসা হয়, তখন এই বস্তুটার প্রতিবিম্ব আর রেটিনার উপর গঠিত হয় না। যে কারণেই আমরা বস্তুটি চোখে ঝাপসা দেখি বা অস্পষ্ট দেখি। তাহলে বস্তু দূর থেকে যে বিন্দুতে আনলে ওই বস্তুটি স্বাভাবিক চোখ, প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক চোখ স্পষ্ট দেখতে পায়, চোখ থেকে সেই বস্তুর দূরত্বকে বলা হয় স্পষ্ট দৃষ্টির নিকটতম দূরত্ব। সাধারণত এটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 25 সেন্টিমিটার। যদি শিশু হয় সেক্ষেত্রে 5 সেন্টিমিটার। আর নর্মাল অ্যাডাল্ট 25 সেন্টিমিটার দূরত্ব। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা চোখে যে বস্তুগুলো দেখি, সেই বস্তুগুলো আমাদের চোখের লেন্সে, সেই বস্তুগুলোর আলো চোখের লেন্সে প্রতিসরিত হয়ে আমাদের চোখের ভিতরের পিছনের সাইডে রেটিনা আছে, রেটিনার উপর প্রতিবিম্ব গঠন করে, তখন বস্তুটা আমরা দেখতে পাই। এখন এই যে মাঝখানে আরেকটা শব্দ আসলো লেন্স, এটা নিয়ে এবার আলোচনা করব। লেন্স কি? লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। তাহলে আমরা দেখি এটা একটা লেন্স।
এই লেন্সের এই যে একটা পৃষ্ঠ, এটা কোনো নির্দিষ্ট গোলকের অংশ, এটা একটা পৃষ্ঠ, এটাও নির্দিষ্ট কোনো গোলকের অংশ। তাহলে লেন্সের সংজ্ঞায় আমরা কি পারছি? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে বলা হচ্ছে লেন্স। তাহলে এখানে আমরা লেন্স একটা অঙ্কন করেছি। এখন এই লেন্সটা দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ হতে হবে। আমি যদি এরকম করি, দেখো, তাহলেও কিন্তু এটা একটা গোলকের অংশ, এটা আর একটা গোলকের অংশ, এটাও একটা লেন্স। তাহলে লেন্সের প্রকার রয়েছে। লেন্স হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা উত্তল লেন্স আর একটা অবতল লেন্স। তাহলে এক পাচ্ছি উত্তল, দুই অবতল। এখন এই যে দুইটা পৃষ্ঠ দেখো, এর দুই দিকের উত্তল আছে, এজন্য এটা উত্তল লেন্স। আরো কিছু শ্রেণীবিভাগ রয়েছে, যেহেতু এর দুই পৃষ্ঠ উত্তল, এজন্য এর নাম উভয় উত্তল লেন্স বলা হয়। তা আমরা উত্তল আর অবতল আগে চিনে নিই। যেহেতু পৃষ্ঠ উত্তল আছে, এটা উত্তল লেন্স, আর এটা দেখো দুইটা পৃষ্ঠ অবতল, এজন্য এটা অবতল লেন্স। এখন এই উত্তল লেন্স আর অবতলের লেন্সের মধ্যে প্রধানত এই দুই প্রকার লেন্স, অর্থাৎ প্রধানত দুই প্রকার লেন্স, উত্তল এবং অবতল লেন্স। আমরা এর ভিতরে আরো শ্রেণী বিভাগ আছে, দেখি মোট 6 ধরনের লেন্স পাওয়া যায়। এটা কি দ্বি-উত্তল লেন্স বা উভয় উত্তল লেন্স? এটা দ্বি অবতল অথবা উভয় অবতল লেন্স। এটা কি এক পৃষ্ঠ দেখো সমতল আর এক পৃষ্ঠ উত্তল, সমতল উত্তল লেন্স। এর দেখো এক পৃষ্ঠ সমতল আর এক পৃষ্ঠ অবতল, এর নাম সমতল অবতল লেন্স বা সমতলাবতল লেন্স। এটা খেয়াল করো যে এর এক পৃষ্ঠ অবতল, অপর পৃষ্ঠ উত্তল, এর জন্য এর নাম অবতল উত্তল লেন্স বা অবতলাত্তল লেন্স, অবতলাত্তল লেন্স। আরেকটা হচ্ছে এটা দেখো উত্তল তারপর অবতল, তো উত্তল অবতল লেন্স অর্থাৎ উত্তল অবতল লেন্স। ঠিক আছে, এই 6 ধরনের লেন্স আমরা শ্রেণী বিভাগ করতে পারি। এখানে আমাদের মনে রাখতে হবে যে দুই ধরনের প্রধানত লেন্স রয়েছে, উত্তল এবং অবতল লেন্স। এবার এই যে লেন্স, লেন্সের ক্ষমতা দেখব। এই লেন্সের উপরে যদি আলোকরশ্মি আপতিত হয়, মনে করো এখানে একটা আলোকরশ্মি আপতিত হলো, আপতিত হওয়ার পর এটা রশ্মিটি বেঁকে যায়, এখানে আপতিত হলো, রশ্মিটি বেঁকে গেল।
লেন্সের মধ্যে এমন একটা বিন্দু রয়েছে যে বিন্দু দিয়ে আলোকরশ্মি আপতিত হলে ওই রশ্মি বেঁকে যায় না। এই বিন্দুকে দেখো, এই যে বিন্দুটা একদম মধ্যে রয়েছে, এই বিন্দুকে দিয়ে যদি আলোকরশ্মি যায় তাহলে আলোকরশ্মি এই যে প্রতিসরিত বা বেঁকে যাওয়া এই ঘটনা ঘটে না। এখন এইটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। এখন এই আলোক কেন্দ্র দিয়ে লেন্সের সমান্তরালে যদি একটা রশ্মি অঙ্কন করা হয় বা আলোক রশ্মি পাঠানো হয় বা একটা রেখা কল্পনা করা হয়, এই রেখাটার নাম হচ্ছে অক্ষরেখা। বেশ কয়েকটা জিনিস আমরা দেখতে পেলাম, দেখো এটার নাম হচ্ছে অক্ষ। আসলে এটাকে প্রধান অক্ষ বলা হয়। এটা কি আলোক কেন্দ্র, এই রশ্মিটি আলোক কেন্দ্রে যে কোনো ভাবে এই দিক থেকে যদি আলোক কেন্দ্রে আপতিত হয় বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখছি যে আলোক রশ্মি সমান্তরালে যদি আপতিত হয় আলোক কেন্দ্র ব্যতীত, সেক্ষেত্রে আলোক রশ্মি বেঁকে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে আলোক রশ্মি আপতিত হওয়ার পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে যদি লেন্সের উপর সমান্তরালে আলোক রশ্মি আপতন ঘটানো হয়, তাহলে এই রশ্মিগুলো লেন্স থেকে প্রতিসরিত হওয়ার পর একটা বিন্দু দিয়ে অতিক্রম করে। ওই বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। আমরা লেন্সের ক্ষমতা জানতে আসি, সুতরাং এই ডেফিনেশনগুলো জানতে হবে। এই জায়গায় দেখো যে এই এফ দিয়ে প্রধান ফোকাসকে ডিনোট করা হচ্ছে। মনে আছে এই জায়গায় আলোক কেন্দ্র ছিল। এখন যে কোনো লেন্সে আলোক রশ্মি যদি এভাবে সমান্তরালে আপতিত হয়, আপতিত হওয়ার পর আলোক রশ্মি যে বিন্দু দিয়ে অতিক্রম করে সেটাকে প্রধান ফোকাস বলা হয়। এই প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে এখানে আমরা পেলাম ফোকাস দূরত্ব, এই দূরত্বটা। তাহলে এই ফোকাস দূরত্ব যে লেন্সের যত নিকটে সংঘটিত কম হয়, অর্থাৎ এখানে দেখো যত নিকটে না, কথাটা হচ্ছে ফোকাস, প্রধান ফোকাস আলোক কেন্দ্রের যত নিকটে সংঘটিত হবে ওই লেন্সের ক্ষমতা তত বেশি। ভালো করে বোঝো যে লেন্স থেকে আলোক রশ্মি প্রতিসরিত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হবে বা মিলিত হয়, সেই বিন্দু আলোক কেন্দ্র থেকে যত নিকটে হয় সেই লেন্সের ক্ষমতা তত বেশি। তাহলে এটা কি পেলাম আমরা? পি। ক্ষমতাকে পি দিয়ে ডিনোট করা হয়। ক্ষমতা পি, পাওয়ার। আর এফ, স্মল লেটার এফ ফোকাস দূরত্ব, ক্যাপিটাল এফ প্রধান ফোকাস। এখন তাহলে ক্ষমতা হচ্ছে যত নিকটে আছে, তাহলে কি এর দূরত্ব যত কমে ক্ষমতা তত বাড়ে, দূরত্ব যত বাড়ে ক্ষমতা তত কমে। তাহলে এখানে আমরা একটা ইকুয়েশন করতে পারি। দেখো ইকুয়েশন সেট করা হয় পি সমান 1/f। এফটা কি? ফোকাস দূরত্ব। পি হচ্ছে লেন্সের ক্ষমতা।
এই লেন্সের এই ফোকাস দূরত্ব যদি কমে যায় তাহলে পি এর মান বেড়ে যায় সমীকরণ অনুযায়ী, যে কারণে এই ফোকাস দূরত্ব কমলে সেই লেন্সের ক্ষমতা বেশি বলা, কারণ এই লেন্সটা তখন আলোকরশ্মিকে খুব নিকটে মিলিত করতে পারে। তাহলে পি সমান 1/f, এটাই হচ্ছে লেন্সের ক্ষমতা পি। আমরা একটা ক্যালকুলেশন করতে পারি। ধরো একটা অঙ্ক দেওয়া আছে যেখানে সেই লেন্স আসলে আমাদের সাধারণত চশমায় ব্যবহার করা হয়, এর আরও কাজ রয়েছে, বিশেষ করে দূরবীন বা টেলিস্কোপ এগুলোতেই এই লেন্সের ব্যবহার রয়েছে। আলোকরশ্মির এই প্রতিসরণ ঘটনাকে কেন্দ্র করে লেন্সটা প্রচুর ব্যবহৃত হচ্ছে, বিজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন আমরা এখানে বলা হলো যে একটি চশমার ফোকাস দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। একটা চশমার ফোকাস দূরত্ব কত, একটা চশমার যে লেন্স, সেই লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। ওই লেন্সটির ক্ষমতা কত? তাহলে তোমরা কি করবা, এই সেন্টিমিটারকে মিটার করে নেবা, তাহলে 100 দিয়ে ভাগ করো, তাহলে এটা কত হয়? 0.1 মিটার। 0.1 মিটার হচ্ছে কি এই লেন্সটার ফোকাস দূরত্ব। তাহলে ক্ষমতা কত? 1/f, 0.1। তাহলে আমরা দেখি, এটা ক্যালকুলেশন করলে 10 ডায়োপ্টার বলা হয়। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। তাহলে ওই যে লেন্সটা যার এই 10 সেন্টিমিটার দিয়েছিল তার ক্ষমতা হচ্ছে 10 ডায়োপ্টার। এখন আমরা 10-এর জায়গায় যদি 20 বসাই তাহলে দেখো ক্যালকুলেশন এখানে 20 আসবে, তাহলে কি এখানে 20 ডায়োপ্টার আসবে। বোঝা গেছে? তাহলে ফোকাস দূরত্ব যত বেশি হয় ওই লেন্সের ক্ষমতা তত কম হয়, ফোকাস দূরত্ব যত কম হয় ওই লেন্সের ক্ষমতা তত বেশি হয়। লেন্সের ক্ষমতা গেল। এবার আমরা এটা আরেকটা লেন্স দিয়েও দেখানো যেতে পারে। দেখো এটা যদি উত্তল লেন্স না হয়ে অবতল লেন্স হয়, অবতল লেন্স, সেক্ষেত্রে আলোকরশ্মি সমান্তরালে আপতিত হওয়ার পর আলোকরশ্মি এভাবে দেখো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিসরিত হওয়ার পর প্রধান অক্ষ থেকে দূরে সরে যাচ্ছে এভাবে। কোন ধরনের লেন্সে? অবতল লেন্সে। সেক্ষেত্রে আমরা ওই প্রতিসরিত রশ্মিকে পিছনের দিকে যদি বর্ধিত করি তাহলে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এই বিন্দুটার নামই হচ্ছে প্রধান ফোকাস, আর এর আলোককেন্দ্র থেকে এর যে দূরত্ব রয়েছে এটার নাম হচ্ছে কি? ফোকাস দূরত্ব। সুতরাং অবতল লেন্সের ক্ষেত্রেও এই ফোকাস দূরত্ব যার যত কম, যে লেন্সের যত কম তার তত ক্ষমতা বেশি। ওকে, এভাবে আমরা লেন্সের ক্ষমতা নির্ণয় করতে পারবো। আবার লেন্সের ক্ষমতা যদি দেওয়া থাকে ফোকাস দূরত্ব ক্যালকুলেশন করে বের করা সম্ভব। তোমাদের অবশ্যই খেয়াল রাখবা যে সেন্টিমিটার থাকলে মিটারে নিয়ে যেতে হবে। এবারে আমরা দেখব যে চোখের ত্রুটি। তোমরা দেখে থাকবে কিছু বয়স্ক মানুষ পত্রিকা পড়ার সময় এইরকম দূরে নিয়ে পড়ছে,
স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে কিরকম, কেন এ ধরনের করছে কেন? আসলে তাদের চোখে একটা ত্রুটি রয়েছে। আবার অনেক চোখে আছে যেটা দেখা যাচ্ছে যে একটু আগে যে 25 সেন্টিমিটার দূরত্বের কথা বললাম, সেই দূরত্বটা আরো কমে গেছে, 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এরকম হয়ে গেছে। সেক্ষেত্রেও তাদের চোখে একটা ত্রুটি রয়েছে। তাহলে আমরা চোখের ত্রুটি দেখি। চোখে দুই ধরনের ত্রুটি রয়েছে। একটা হচ্ছে হ্রস্ব, একটা হ্রস্ব দৃষ্টি ত্রুটি, আর একটা দীর্ঘ দৃষ্টি ত্রুটি। হ্রস্ব দৃষ্টি ত্রুটি কি? এই ত্রুটিটা হচ্ছে যে চোখ কাছের বস্তু দেখতে পারে স্পষ্ট, কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পারে না, সেই চোখের ত্রুটিটাকে বলা হয় হ্রস্ব দৃষ্টি ত্রুটি। এটাকে মাইওপিয়াও বলা হয়। আমরা প্রথমটা যদি দেখি, এটার ক্ষেত্রে কি হয়? কাছের জিনিস দেখতে পাচ্ছে, দূরের জিনিস দেখতে পাচ্ছে না। এই ধরনের ত্রুটির ক্ষেত্রে লেন্স, দেখো আমরা একটা চোখ অঙ্কন করি। মনে করো চোখের এখানে একটা লেন্স, চোখের যে লেন্স এটা, এখন এই চোখের সামনে এখানে যে বস্তু আছে, ধরো এখানে একটা বস্তু রাখা হলো, সেটা সে স্পষ্ট দেখতে পাচ্ছে, কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পাচ্ছে না। কারণটা কি? আমরা সেটাই এবার এখানে দেখব। দেখো এটা চোখের সেই লেন্স, এই লেন্সের দূরে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটা সে স্পষ্ট দেখতে পাচ্ছে না, কিন্তু নিকটে থাকলে দেখতে পাচ্ছে। এই ধরনের চোখের লেন্সে কি সমস্যাটা হয়? আমরা যখন স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে এই লেন্স থেকে আলোকরশ্মি প্রতিসরিত হওয়ার পর রেটিনার উপরে মিলিত হয়। যদি কোনো কারণে রেটিনা হতে পরে প্রতিবিম্ব হয়, স্পষ্ট দেখা যাবে না। রেটিনার আগে মিলিত হইলেও স্পষ্ট দেখা যাবে না। তাহলে এই ধরনের চোখে ধরো আলোকরশ্মি আপতিত হলো, আপতিত হওয়ার পর এই রশ্মিটি লেন্সের অর্থাৎ লেন্সের যে রেটিনা, এই চোখের যে রেটিনা রয়েছে, সে রেটিনার আগেই মিলিত হচ্ছে।
যে কারণে সে বস্তুটি স্পষ্ট দেখতে পাচ্ছে না। আবার বোঝো যে দূর থেকে সমান্তরালে আলোকরশ্মি যখন চোখের লেন্সে আপতিত হয়, আপতিত হওয়ার পর লেন্স কি করে, আলোকরশ্মি প্রতিসরিত করে একটা বিন্দুতে মিলিত করে। সেই মিলিত বিন্দুটার তৈরি হয় রেটিনার উপর। যদি রেটিনার আগে তৈরি হয় তাহলে ওই বস্তুটা এই চোখ স্পষ্ট দেখতে পারবে না। তাহলে এই যে ধরনের ত্রুটি, এই বস্তুটা যদি আর একটু এগিয়ে নিয়ে আসা হয় তখন এই বস্তুটার প্রতিবিম্ব রেটিনার উপরে সংগঠিত হয়, তখন বস্তুটা স্পষ্ট দেখতে পায়। অর্থাৎ কাছের জিনিস এই চোখ স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পাচ্ছে না। তাহলে এক্ষেত্রে লেন্সের কি সমস্যা হয়েছে? একটু আগে আমরা দেখলাম যে লেন্সের ক্ষমতা। তাহলে এই লেন্সটার কি হচ্ছে, এই প্রধান ফোকাস যেখানে গঠিত হওয়ার কথা তার চেয়ে আগে ঘটছে। তার মানে কি, এই লেন্সের ফোকাস দূরত্ব কমে গেছে। ফোকাস দূরত্ব কমে যাওয়ার অর্থ লেন্সের ক্ষমতা বেড়ে গেছে। এখন আমাদের চোখের একটা নির্দিষ্ট পাওয়ার রয়েছে আল্লাহ প্রদত্ত, যে একটা বস্তু আসলো আমরা চোখের এই দুই সাইডে দেখো উপযোজন করার ক্ষমতা আছে। সেটা চোখ একটু নিয়ন্ত্রণ করে বস্তুটার প্রতিবিম্ব উপরে রেটিনার উপরে ফেলার ক্ষমতা রাখে। কিন্তু কোনো কারণে সেটা আর যখন সম্ভব না হয় তখনই চোখের ত্রুটিটা দেখা যায়। এই চোখের ভিতরে আরো কিছু বিষয় রয়েছে, এর মধ্যে আছে ভিট্রিয়াস হিউমার। এই ভিট্রিয়াস হিউমার, লেন্স, এগুলো মূলত পক্ষে এই উপযোজন করতে কাজে লাগে। এখন উপযোজন করার পরও যদি বস্তুটা এরকম দেখা না যায় তখন কি বুঝতে হবে? লেন্স থেকে যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে হয় সামনে অথবা পিছনে গঠিত হচ্ছে। এটার ক্ষেত্রে হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে সামনে প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে লেন্সের ফোকাস দূরত্ব কমে যাচ্ছে, এ কারণে এই ত্রুটিটা হচ্ছে। এখানে খেয়াল করো, এই যে অভিসারী একটা ক্ষমতা, এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট ছিল, লেন্সে আলোকরশ্মি আপতিত হইলে এই যে আলোকরশ্মি কাছে মিলিত হচ্ছে, মিলিত হওয়ার যে হচ্ছে এটাকে বলা হয় অভিসারী ক্ষমতা। আর যে উত্তল লেন্সের ক্ষেত্রে ওইটা অভিসারী, আর অবতলের ক্ষেত্রে এই যে ছড়িয়ে যাচ্ছে এটাকে বলা হয় অপসারী। তাইলে এই অবতল লেন্সের অপসারী করতে পারে আলোকরশ্মি, আর উত্তল লেন্স অভিসারী করতে পারে। তাহলে এই লেন্সের অভিসারী ক্ষমতা দেখো এই যে কাছে চলে আসছে, এ একটা সমস্যা। এই কারণে তোমাদের যাদের চোখ, তোমাদের নয়, যাদের চোখ এই কাছে দূরের বস্তু দেখতে পাচ্ছে না, উপযোজন করার পরেও ওই বস্তুটার প্রতিবিম্ব রেটিনার সম্মুখে এসে সংগঠিত হচ্ছে। এ কারণে এই ধরনের চোখ কাছের বস্তু দেখতে পায়, দূরের বস্তু দেখতে পায় না। তাহলে হ্রস্ব দৃষ্টি ত্রুটিতে লেন্সের ফোকাস দূরত্ব কমে যায়, অর্থাৎ অভিসারী ক্ষমতা বেড়ে যাচ্ছে। এ কারণে হ্রস্ব দৃষ্টি ত্রুটি সংগঠিত হয়। এখন এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, চোখের ত্রুটি ও তার প্রতিকার। আমরা হ্রস্ব দৃষ্টি ত্রুটি যদি মুক্ত করতে চাই সেক্ষেত্রে এর সামনে একটা অবতল লেন্স বসাতে হবে। লেন্সটা বাঁকা হলো,
অবতল লেন্স বসালে কি হবে, এই লেন্স থেকে আলো কি হয়, অপসারী ঘটে। অপসারী ঘটলে এদিকে একটু ছড়িয়ে যাবে, এখানে ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাওয়ার পর রেটিনার উপরে মিলিত হবে। তাহলে কোনো মানুষের চোখের চশমায় যদি অবতল লেন্স থাকে, বুঝবা যে সেই চোখে হ্রস্ব দৃষ্টি ত্রুটি রয়েছে। আর হ্রস্ব দৃষ্টি ত্রুটি দূর করার জন্য চোখের সম্মুখে অবতল লেন্স ব্যবহার করা হয়। তা কারণ কি, এই লেন্সের যে আলোকরশ্মি আপতিত হচ্ছে সেটা অভিসারী হওয়ার পর রেটিনার উপরে মিলিত হচ্ছে না। এই আলোকরশ্মির লেন্সের মধ্য দিয়ে যদি যায় তাহলে সেটা চোখের লেন্সে আপতিত হওয়ার আগে দেখো অপসারী হয়েছে, যে কারণে এই আলোকরশ্মি এসে রেটিনার উপরে মিলিত হচ্ছে। এভাবে হ্রস্ব দৃষ্টির ত্রুটি চোখ অবতল লেন্সের মাধ্যমে স্পষ্টভাবে দূরের বস্তু দেখতে পারে। এখন স্বাভাবিকভাবেই হ্রস্ব দৃষ্টি ত্রুটির সমাধান যেহেতু হচ্ছে, দীর্ঘ দৃষ্টি ত্রুটিরও সমাধান রয়েছে, দেখা যাক। এটা আমরা দেখছি দীর্ঘ দৃষ্টি ত্রুটি। দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি, চোখের সামনে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে দূরের বস্তু সে দেখতে পারে স্পষ্ট, কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পারে না। এজন্য এই ধরনের চোখে যে ত্রুটি হয়, এই ত্রুটির নাম হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি। অর্থাৎ দূরে বস্তু রাখলে স্পষ্ট দেখতে পাচ্ছে কিন্তু কাছে পারছে না। ওই যে আমরা বললাম যে পত্রিকা পড়ার সময় দূরে নিয়ে পড়ছে, দূরে নিয়ে স্পষ্ট দেখতে পারছে কিন্তু কাছে আসলে পড়তে পারছে না। এই ধরনের ত্রুটি হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি রয়েছে। এই দীর্ঘ দৃষ্টি ত্রুটি যদি নিরাময় করতে হয়, দীর্ঘ দৃষ্টি ত্রুটি যদি প্রতিকার করতে হয়, তাহলে এই চোখের সামনে আমাদের উত্তল লেন্স ব্যবহার করতে হবে। কারণ কি, এখানে মনে করো কাছে একটা বস্তু রাখা আছে, এই বস্তু থেকে আলোকরশ্মি আপতিত হচ্ছে, দেখো এই চোখে যখন আলোকরশ্মি এসে আপতিত হচ্ছে, আপতিত হওয়ার পর আলোকরশ্মি প্রতিসরিত হয়ে চোখের রেটিনার পিছনে চোখের রেটিনার পিছনে বিম্ব গঠন করছে বা মিলিত হচ্ছে। এই ধরনের চোখের ত্রুটিটাকে বলা হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি।
কারণ কাছে বস্তু আসলে সেই বস্তুটা রেটিনার উপর প্রতিবিম্ব গঠন না করে রেটিনার পিছনে যায় প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তাহলে এই ধরনের চোখে কিন্তু এই বস্তু দেখা সম্ভব না স্পষ্টভাবে। তার জন্য কি সমস্যা হয়েছে, এই লেন্সের দেখো ফোকাস দূরত্ব বেড়ে গেছে। ফোকাস দূরত্ব বেড়ে গেলে কি হয়, চোখে দীর্ঘদৃষ্টি ত্রুটি দেখা দেবে। চোখের লেন্সের ফোকাস দূরত্ব যদি বেড়ে যায় তাহলে দীর্ঘদৃষ্টি ত্রুটি দেখা দেবে। এখন এক্ষেত্রেও আগের মতো যেটা বললাম উপযোজন ক্ষমতা রয়েছে চোখের, কিন্তু এই উপযোজন ক্ষমতা প্রয়োগ করেও যখন বস্তুটির প্রতিবিম্ব রেটিনার উপরে ফেলা সম্ভব না হয় তখন চোখে এই ধরনের ত্রুটি দেখা যায়। এখানে যখন আগেরটার ক্ষেত্রে কাছে মিলিত হচ্ছিল অর্থাৎ অভিসারী ক্ষমতা বেড়ে যাচ্ছিল, আর এটার ক্ষেত্রে অভিসারী ক্ষমতা কমে যাচ্ছে। লেন্সের ক্ষমতায় আমরা দেখেছি যদি ফোকাস দূরত্ব কমে যায় তাহলে সেই লেন্সের ক্ষমতা তত বেশি। তাহলে এখানে অভিসারী ক্ষমতা দেখো কমে গেছে, আর এই কমে যাওয়ার দরুন এর অভিসারী ক্ষমতা যদি আমরা বাড়াতে পারি কোনোভাবে তাহলে কিন্তু ওই চোখ দিয়ে আবার এই বস্তুটা স্পষ্ট দেখা সম্ভব হয়। সেক্ষেত্রে কি করতে হবে, এই ধরনের চোখের ত্রুটির ক্ষেত্রে আমাদের সম্মুখে এই চোখের সামনে একটা উত্তল লেন্স বসাতে হবে চশমা হিসাবে। এখন এই উত্তল লেন্সে যখন আলোকরশ্মি আপতিত হবে, আপতিত হওয়ার পর এটা একটু এভাবে অভিসারী হবে। অভিসারী হওয়ার পর এই চোখের লেন্স দিয়ে প্রতিসরিত হয়ে রেটিনার উপরে প্রতিবিম্ব গঠিত হবে। এভাবে দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন চোখে দূরের বস্তু স্পষ্ট দেখতে পেলেও কাছের বস্তু দেখতে পায় না। কাছের বস্তু দেখার জন্য চোখের সামনে আর একটা উত্তল লেন্স সংযুক্ত করা হয়। এই উত্তল লেন্সটা কি করে, ওই আলোকরশ্মিকের যে দূরে ফোকাস দূরত্ব বেড়ে গেছিল সেই ফোকাস দূরত্বটা কমিয়ে দিচ্ছে। দুইটা লেন্সের সমন্বয় ঘটনাটা ঘটছে। সেক্ষেত্রে ওই বস্তুটা আমরা এই চোখ তখন স্পষ্ট দেখতে পাচ্ছে। এ কারণে তোমরা দেখে থাকবা যে কিছু বৃদ্ধ বয়সী মানুষের চোখের চশমার নিচের অংশে একটা চন্দ্রাকৃতির ছোট্ট লেন্স দেওয়া থাকে। ওই লেন্সটা কিন্তু উত্তল লেন্স। আর যদি দুই ধরনের ত্রুটি থাকে তাহলে এখানে নিচের অংশে উত্তল লেন্স দেওয়া হয়, উপরের অংশে অবতল লেন্স দেওয়া হয়। অর্থাৎ দুই ধরনের ত্রুটির ক্ষেত্রে তার সমাধান হয়। এভাবে আমরা চোখের ত্রুটি প্রতিকার করতে পারি। তাহলে শিক্ষার্থী, আজকে তোমরা বুঝতে পারলে যে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত সেটা আলোচনা করেছি। লেন্স কি, লেন্সের প্রকার নিয়ে আলোচনা করেছি, লেন্সের ক্ষমতা বের করার কিছু অঙ্ক আমরা দেখেছি। তারপর চোখে কি ধরনের ত্রুটি হয়, সেই ত্রুটির কয়টি এবং কিভাবে প্রতিকার করা যায় এগুলো আশা করছি তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই তোমরা বাসায় স্টাডি করবে, তাহলে আশা করছি তোমরা এই ধারণাটা সম্পূর্ণ লাভ করতে পারবে। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করো, আমি দ্রুত ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।